প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা করব পদার্থের চৌম্বক ধর্ম পর্ব 2। এখানে আজ যে বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব সেগুলি হলো চৌম্বক আবেশ রেখা, চৌম্বক ভেদ্যতা, চৌম্বক প্রাবল্য ও চুম্বকন প্রাবল্য, চৌম্বক প্রবণতা বা চৌম্বক গ্রহিতা, চৌম্বক প্রবণতা ও আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মধ্যে সম্পর্ক, এবং এই আলোচনা থেকে চৌম্বক পদার্থকে কোন কোন শ্রেণীতে ভাগ করা যায় সেইগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। তো চলো শুরু করা যাক। যেহেতু আমরা পড়ছি পদার্থের চৌম্বক ধর্ম, অর্থাৎ একটি পদার্থের মধ্যে চৌম্বকের কি কি ধর্ম পাওয়া যায়, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটি চৌম্বক পদার্থকে রাখা হয় বা কোনো একটি পদার্থকে রাখা হয় তার মধ্যে কি কি ধর্ম দেখা যায়, সেটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের আলোচনার বিষয়। তো এখন আলোচনা এগোনোর আগে আমাদেরকে দুটি বিষয় খুব ভালোভাবে মাথার মধ্যে রাখতে হবে। একটি হচ্ছে আমরা বলবো ম্যাগনেটিক অর ম্যাগনেটাইজিং। আরেকটি টার্ম যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ম্যাগনেটাইজড বা ম্যাগনেটাইজেশন। এই দুটো টার্ম আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। প্রথমে আসি ম্যাগনেটিক বা ম্যাগনেটাইজিং ব্যাপারটা কি। দেখো, প্রথমে আমি বলেছি আমরা এখানে আলোচনা করব একটি পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে তার মধ্যে কি কি পরিবর্তন হয় বা তার কি কি ধর্ম দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে একটি বহিস্থ চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি চুম্বক পদার্থকে রাখতে হবে। ধরো একটি লোহাকে নিলাম, এই লোহাকে একটি বহিস্থ চৌম্বক ক্ষেত্র বি এর মধ্যে স্থাপন করলাম। তো এই যে বহিস্থ চৌম্বক ক্ষেত্র, এই বহিস্থ চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই লোহাটি ম্যাগনেটাইজড হবে, অর্থাৎ এই বহিস্থ চৌম্বক ক্ষেত্রটি এখানে ম্যাগনেটাইজেশন ঘটাচ্ছে। তাই এই বহিস্থ চৌম্বক ক্ষেত্রকে আমরা বলবো ম্যাগনেটাইজিং ফিল্ড বা সংক্ষেপে বলবো ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ এই চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে আবেশকারী চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্রটাই আবেশ ঘটাচ্ছে। তাহলে এই ম্যাগনেটাইজিং ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন একটি লোহার টুকরোকে রাখা হবে তখন সেই লোহার টুকরোর মধ্যে যে ম্যাগনেটিক প্রপার্টি গুলো তৈরি হবে সেই প্রপার্টি গুলোকে আমরা সব বলবো ম্যাগনেটাইজেশন, যেমন ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, এরকম। তাহলে এখানে দুটো জিনিস ক্লিয়ার। একটা হচ্ছে বাইরের চৌম্বক ক্ষেত্র, যাকে আমরা শুধু বলবো ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটাইজিং ফিল্ড। আরেকটি লোহার মধ্যে যে প্রপার্টি গুলো, লোহা যদি কোনো চৌম্বক ক্ষেত্র প্রডিউস করে, এখানে চৌম্বক ক্ষেত্রের মধ্যে লোহাকে রাখলে লোহাটি একটি চুম্বকে পরিণত হবে। সুতরাং লোহা যে চৌম্বক ক্ষেত্র প্রডিউস করবে তাকে আমরা বলবো ম্যাগনেটাইজেশন ফিল্ড, এরকম একটা নাম আমরা দিতে পারি। তো দুটো বিষয় একটু আলাদা, এই দুটো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। চলো আমরা প্রথম যে আমরা বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে চৌম্বক আবেশ রেখা, ম্যাগনেটিক লাইন অফ ইন্ডাকশন। ম্যাগনেটিক লাইন্স অফ ইন্ডাকশন, চৌম্বক আবেশ রেখা। তো চৌম্বক আবেশ রেখা কি বুঝতে গেলে কি করতে হবে? একটি পদার্থকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখতে হবে। তো এই হলো আমার একটি বহিস্থ চৌম্বক ক্ষেত্র, যাকে আমরা বলবো ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটাইজিং ফিল্ড, অর্থাৎ আবেশকারী চৌম্বক ক্ষেত্র। এই আবেশকারী চৌম্বক ক্ষেত্র একটি সুষম চৌম্বক ক্ষেত্র, ছবিতে দেখতে পাচ্ছ। এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি লোহার টুকরোকে যদি রাখা হয়, চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটি লোহার টুকরোকে রাখা হয়, তো আমরা জানি যে এই লোহার টুকরোটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হবে। লোহার টুকরোটির এই প্রান্তে দক্ষিণ মেরু, এই প্রান্তে উত্তর মেরু তৈরি হবে। এই যে ফিল্ডটি, এই ফিল্ডটি আগেই বলছি এটি আবেশকারী চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ এটা হচ্ছে ম্যাগনেটাইজিং ফিল্ড। আবেশকারী চৌম্বক ক্ষেত্রের বড়রেখা হচ্ছে এইগুলি। এখন যেহেতু লোহার টুকরোটি একটি চুম্বকে পরিণত হবে, তাহলে লোহার টুকরোটির একটি নিজস্ব বড়রেখা থাকবে। এটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হওয়ার পরে এর নিজস্ব একটি বড়রেখা থাকবে। এর বড়রেখাগুলি কেমন হবে? এর বড়রেখাগুলি হবে
অর্থাৎ যখনই বহিস্থ চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি লোহার টুকরোকে রাখা হবে, লোহার টুকরোটি একটি চুম্বকে পরিণত হবে এবং সেই চুম্বকটি, সেই অস্থায়ী চুম্বকটি বা সেই আবিষ্ট চুম্বকটি, সেই চুম্বকটির নিজস্ব কতগুলি বলরেখা থাকবে। এর ফলে কি হবে? এর ফলস্বরূপ এই যে অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি, এই অঞ্চলে দু রকম বলরেখা থাকবে। একটা হচ্ছে আবেশকারী চুম্বক ক্ষেত্রের বলরেখা, আরেকটা হচ্ছে আবিষ্ট চুম্বক যেটা তার বলরেখা। তো এই দুটি বলরেখা সুপার ইম্পোজ করছে এখানে। সুতরাং একটা লব্ধি বলরেখা আমরা এখানে পেতে পারি। লব্ধি বলরেখার চিত্রটা হবে ঠিক এরকম। দেখো, ওই লোহার টুকরোটির ভিতরে কি হচ্ছে? লোহার টুকরোটির ভিতরে আমার বহিস্থ যে চুম্বক ক্ষেত্র, সেই বহিস্থ চুম্বক ক্ষেত্রের বলরেখা তো থাকবে, তার সঙ্গে তার নিজস্ব বলরেখা আছে, সেই বলরেখাগুলো একই দিকে কাজ করছে। সুতরাং এখানে লব্ধি নিলে বলরেখার সংখ্যা বাড়বে। অপরপক্ষে যদি আমরা এ এবং বি এই দুটি বিন্দুর কথা চিন্তা করি, তাহলে দেখব এ বিন্দুর দিকে বা এ বিন্দুর চারপাশে বহিস্থ চুম্বক ক্ষেত্রের বলরেখা এই দিকে কাজ করছে এবং আবিষ্ট যে চুম্বক তার বলরেখা উল্টো দিকে কাজ করছে। সুতরাং এখানে লব্ধি যদি বার করা হয় তবে এখানে বলরেখার সংখ্যা কিছুটা কমবে এ এবং বি বিন্দুতে। তাই ছবিটা হবে এইরকম। এবারে আসি চুম্বক আবেশ রেখা এর ডেফিনেশন। চুম্বক আবেশ রেখা কাকে বলা হবে? না, যখন কোনো বহিস্থ চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি চুম্বক পদার্থকে রাখা হবে, তখন ওই চুম্বক পদার্থের মধ্যে মোট বলরেখাটা কি হবে? চুম্বক পদার্থের মধ্যে মোট বলরেখা হবে আবেশকারী চুম্বক ক্ষেত্রের বলরেখা প্লাস এই যে লোহার দণ্ডটি চুম্বকে পরিণত হয়েছে তার জন্য যে উৎপন্ন বলরেখা, যাকে আমরা বলবো চুম্বকন রেখা, লাইন্স অফ ম্যাগনেটাইজেশন। তো সেই চুম্বকন রেখা এই দুটো সুপার ইম্পোজ। কার কার সুপার ইম্পোজ হচ্ছে এখানে? কার কার লব্ধি হচ্ছে এখানে? এক হচ্ছে বহিস্থ চুম্বক ক্ষেত্র, আর একটা হচ্ছে লোহার দণ্ডটি যে চুম্বকে পরিণত হয়েছে তার যে চুম্বক বলরেখা অর্থাৎ চুম্বকন রেখা। তাহলে চুম্বকন রেখা এবং আবেশকারী বলরেখা এই দুটো লব্ধিকে বলা হবে চুম্বক আবেশ রেখা। তাহলে এই কোনো একটি চুম্বক পদার্থকে চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি রাখা হয় তবে ওই পদার্থের মধ্য দিয়ে চুম্বক আবেশকারী চুম্বক ক্ষেত্রের বলরেখা এবং চুম্বকন রেখার এর লব্ধিকে আমরা বলবো চুম্বক আবেশ রেখা। এখন আমরা আলোচনা করব চুম্বক ভেদ্যতা বা ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। নামটা শুনেই বোঝা যাচ্ছে যে চুম্বক ভেদ্যতা অর্থাৎ ওই বহিস্থ চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটি চুম্বক পদার্থকে রাখা হয়, তবে এই পদার্থের মধ্যে কতটা ওই বহিস্থ বলরেখা ভেদ করতে পারে, কতটা চুম্বক বলরেখা এই পদার্থের মধ্য দিয়ে ভেদ করতে পারবে, সেটি যে ধর্ম দিয়ে মাপা হবে তাকে বলা হবে চুম্বক ভেদ্যতা। মনে করা যাক আমার কাছে একটি সলিনয়েড আছে। যার মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং এই সলিনয়েডটার প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা n। সলিনয়েডের মধ্যে যদি শূন্য স্থান থাকে বা বায়ু থাকে, অন্য কোনো পদার্থ না থাকে, তবে এই সলিনয়েডের মধ্যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হয় B0 μ0 n I, যেখানে n হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, μ0 হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা আর B0 হচ্ছে আমার এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। এই সমীকরণটা আমরা এর আগে পড়েছি। এখন দেখো, যদি এই সলিনয়েডের মাঝখানে শূন্যস্থানকে বাদ দিয়ে বা বায়ুকে বাদ দিয়ে আমরা যদি এখানে কোনো লোহার টুকরো রাখি, এক টুকরো লোহাকে যদি এর মধ্যে স্থাপন করা হয় বা কোনো চৌম্বক পদার্থকে এর মধ্যে স্থাপন করা হয়, তবে এই বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কিন্তু হবে B μ × Ni। অর্থাৎ ওই শূন্যস্থানে চৌম্বক ক্ষেত্র ছিল B0, যখনই লোহা রাখলাম সঙ্গে সঙ্গে চৌম্বক ক্ষেত্র হলো B। চৌম্বক ক্ষেত্র এখানে লোহা রাখলে নিশ্চয়ই চৌম্বক ক্ষেত্রের মান বেড়েছে। চৌম্বক ক্ষেত্র বেড়েছে মানে লোহার মধ্য দিয়ে বলরেখা বেশি বেশি ভেদ করে গেছে। তো এখন এই দুটো সমীকরণ থেকে তুলনা করে বলতে পারি যে নিশ্চয়ই এই মিউটাই হচ্ছে ওই পদার্থের মধ্য দিয়ে কতটা বলরেখা ভেদ করে গেছে তার পরিমাপ করছে। যদি বেশি বলরেখা ভেদ করে যায় তাহলে মিউয়ের মান বেশি হবে, সুতরাং চৌম্বক ক্ষেত্রের মানও বাড়বে। তাই এই মিউকেই বলা হয় চৌম্বক ভেদ্যতা। μ0 হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা
আর মিউ হচ্ছে এখানে আমরা লোহা নিয়েছি, তো লোহার চৌম্বক ভেদ্যতা। এখন আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার এখানে একটা ডেফিনেশন আমরা তৈরি করতে পারি। কিরকম? দেখো, যখন শূন্য মাধ্যম ছিল তখন চৌম্বক ক্ষেত্র বি ছিল, যখন লোহা দিলাম চৌম্বক ক্ষেত্র বেড়ে গেল, চৌম্বক ক্ষেত্র বেড়ে চৌম্বক ক্ষেত্রের মান হলো বি সমান মিউ এন আই। তাহলে চৌম্বক ক্ষেত্র কত গুণ বৃদ্ধি পেল? চৌম্বক ক্ষেত্র কত গুণ বৃদ্ধি পেল সেই মানটি হবে বি বাই বি জিরো ইজ ইকুয়ালস টু মিউ এন আই বাই মিউ জিরো এন আই ইজ ইকুয়ালস টু মিউ বাই মিউ জিরো। এইটাকেই আমরা বলবো মিউ আর, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। অর্থাৎ কোনো শূন্য মাধ্যমকে কোনো একটা মাধ্যম দিয়ে যদি আমরা রিপ্লেস করি, তবে চৌম্বক ক্ষেত্রের মান যত গুণ বৃদ্ধি পায় তাকে বলা হবে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। এবং এখান থেকে অঙ্ক কষেই দেখা যাচ্ছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউ আর ইজ ইকুয়ালস টু মিউ বাই মিউ জিরো। তাহলে এখান থেকে আমরা ইম্পর্টেন্ট যে ইকুয়েশনটা পেলাম, মিউ আর ইজ ইকুয়ালস টু মিউ বাই মিউ জিরো। চুম্বক প্রাবল্য এবং চৌম্বক কোণ প্রাবল্য। এই চৌম্বক প্রাবল্যকে আমরা বলতে পারি ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ইন্টেন্সিটি, আর চুম্বক কোণ প্রাবল্যকে আমরা বলতে পারি ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। নিশ্চয়ই ইংরেজি নাম দুটো থেকে বোঝাই যাচ্ছে যে ম্যাগনেটিক ইন্টেন্সিটিটা হবে বহিস্থ ম্যাগনেটিক ফিল্ডের, আর ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশনটা হবে কোনো পদার্থ রাখলে সেই পদার্থ যে চুম্বকে পরিণত হবে তার ইন্টেন্সিটি। তো এই জিনিসটা একটু বোঝা যাক। দেখো, ওই একটু আগের আলোচনা দিয়েই বলি যে ওই সলিনয়েডের মধ্যে যদি শূন্যস্থান থাকতো, সলিনয়েডের মধ্যে যদি শূন্যস্থান থাকে তবে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হয় বি ইজ ইকুয়ালস টু মিউ জিরো এন আই। যখন ওই শূন্যস্থানটা আমরা অন্য কোনো পদার্থ দিয়ে রিপ্লেস করব তখন চৌম্বক ক্ষেত্রের মান হবে মিউ এন আই। এখন এই ইকুয়েশন দুটো একটু লক্ষ্য করো, এই দুটো ইকুয়েশনে এন আই কিন্তু কনস্ট্যান্ট যতক্ষণ না পর্যন্ত আমি এই সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এবং সলিনয়েডের পাক সংখ্যা চেঞ্জ করছি। তো এই এন আই হচ্ছে কনস্ট্যান্ট। এখন যদি এখানে অন্য একটা মাধ্যম দিই যার চৌম্বক ক্ষেত্রে যদি মিউ ওয়ান হয়, তো সেক্ষেত্রে আমার বি ওয়ান ইজ ইকুয়ালস টু মিউ ওয়ান ইন্টু এন আই হবে। তাহলে এই এন আই এই টার্মটি কিন্তু আমার, এই টার্মটি কোনো রকম ভাবে মাধ্যমের উপরে নির্ভর করছে না, এই টার্মটিকেই বলা হবে ম্যাগনেটিক ইন্টেন্সিটি, চৌম্বক প্রাবল্য। অর্থাৎ এই টার্মটি যত বেশি হবে, এই ইন্টেন্সিটি যত বেশি হবে, কোনো পদার্থ রাখলে তাকে তত বেশি চুম্বকে পরিণত করতে পারবে। দেখো, সাপোজ আমরা এখানে লোহা রাখবো, লোহা রেখে যদি আমার এনআই কম হয় তবে তার ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কম উৎপন্ন হবে। যদি আমার এনআই বেশি হয় তবে সেখানে আবিষ্ট চৌম্বক ক্ষেত্র কি হবে, আরো বেশি উৎপন্ন হবে। তাহলে এই এনআই টার্মটাকে বলা হয় ম্যাগনেটিক ইন্টেন্সিটি বা চৌম্বক প্রাবল্য। অর্থাৎ এই টার্মটা বাড়লে, কোনো পদার্থকে রাখলে এই টার্মটি যত বাড়বে সেই পদার্থ তত বেশি চুম্বকে পরিণত হবে। তাহলে এই টার্মটাকে আমরা বলবো এইচ। সুতরাং এই টার্মটাকে আমরা বলবো এইচ। সুতরাং শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা লিখতে পারবো বি ইজ ইকুয়ালস টু মিউ জিরো এইচ। ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন বুঝতে গেলে আমরা একটা উদাহরণ নেওয়া যেতে পারে। মনে করো যে একজন নেতা, একজন রাজনৈতিক নেতা, তিনি রাজনৈতিক বক্তব্য রাখছেন বা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এখন অনেক রকমের শ্রোতা হয়, অনেক রকমের শ্রোতা, আমি ধরলাম 3 ধরনের শ্রোতা হবে। তো রাজনৈতিক নেতা যখন বক্তৃতা দিচ্ছেন, 1 নম্বর শ্রোতা তিনি কি করবেন, তিনি হয়তো এরকম হতে পারে যে ওই রাজনৈতিক নেতা যা বলছেন সবকিছু চোখ কান বুঝে বিশ্বাস করতে পারেন। 2 নম্বর নেতা যিনি, তিনি এরকম 2 নম্বর যে শ্রোতা, তিনি এরকম হতে পারেন যে তিনি কোন রকম ভাবেই ওই রাজনৈতিক নেতার বক্তব্যকে বিশ্বাস করেন না। আর 3 নম্বর শ্রোতা এরকম হতে পারে যে সামান্য সামান্য বিশ্বাস করেন। তো এক্ষেত্রে আমাদের ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন বুঝতে গেলে আমাদের এরকম কিছু একটা বুঝতে হবে। মনে করো আমরা এই যে রাজনৈতিক নেতা, এই রাজনৈতিক নেতা হলো আমার এখানে এইচ, অর্থাৎ ম্যাগনেটিক ইন্টেন্সিটি। বাইরে থেকে আমরা যে ইন্টেন্সিটি আমরা এখানে দিচ্ছি, ম্যাগনেটিক ইন্টেন্সিটি বা বাইরে থেকে যে ম্যাগনেটিক ফিল্ড আমরা অ্যাপ্লাই করছি তার ইন্টেন্সিটি এইচ। অর্থাৎ এই রাজনৈতিক নেতা যে ভাষণ দিচ্ছেন
যে বক্তব্য রাখছেন সেটা হলো এইচ। এই এইচ শুনে তিন রকম প্রতিক্রিয়া হতে পারে। এক হচ্ছে খুব ভীষণভাবে ইনডিউস হতে পারে, আর এক হতে পারে একেবারেই উল্টো ঘটনা ঘটতে পারে, আর একটা হতে পারে খুব সামান্যভাবে ইনডিউস হতে পারে। তো বাইরের চুম্বক ক্ষেত্রে যখন আমরা বহিস্থ চুম্বক ক্ষেত্রে যখন আমরা কোনো একটি পদার্থকে রাখবো, এখানেও ঠিক তিনটে ঘটনা ঘটে। এক হয় ওই পদার্থটি খুব ভীষণভাবে অ্যাকসেপ্ট করে নেয় চুম্বক ক্ষেত্রকে, অর্থাৎ ওই পদার্থের মধ্য দিয়ে খুব বেশি বেশি বলরেখা যায়। ঠিক যেমন এটাকে যদি আমরা ভাষণ ধরি, তো এই ভাষণটা খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারে। দু নম্বর যেটা হতে পারে যে চুম্বক ক্ষেত্রের বা ওই ভাষণটা যা বলছে ঠিক তার উল্টো, শ্রোতা ঠিক তার উল্টো, এরকম হয় নাকি, এরকম কখনো করবেই না, এরকম ব্যাপার স্যাপার আর কি। তো এই চুম্বক পদার্থটি ওই বহিস্থ চুম্বক ক্ষেত্রকে অপোজ করবে, অর্থাৎ ওই বহিস্থ চুম্বক ক্ষেত্রের বলরেখা এই চুম্বক পদার্থের মধ্য দিয়ে যেতে দেবে না। আরেক রকম হতে পারে তারা অল্প অল্প বিশ্বাস করবে, অর্থাৎ এর মধ্য দিয়ে অল্প সংখ্যক বলরেখা এই পদার্থের মধ্য দিয়ে যাবে। তো এই ঘটনাগুলি ঘটে, এবং এই পদার্থেরও, এই যে চুম্বক পদার্থের তিনটে ধর্ম বললাম, এই তিনটে পদার্থের আলাদা আলাদা নাম আছে, আমি সেটা পরে আসছি। তাহলে এই এইচ কি করছে, এই চুম্বক পদার্থটির মধ্যে একটা আলাদা ইন্টেন্সিটি তৈরি করছে, অন্য আরেকটি ইন্টেন্সিটি তৈরি করছে। হতে পারে সেই ইন্টেন্সিটিটা কিরকম হতে পারে, ওই ইন্টেন্সিটিটা ওর পক্ষে যেতে পারে, ওর বিপক্ষে যেতে পারে, কিংবা সামান্য ওর পক্ষেও হতে পারে। তো সেই ইন্টেন্সিটি টার্মটাকে আমরা ইন্টেন্সিটিকে বলবো ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, যাকে আমরা এম চিহ্ন দেবো, কোনো কোনো বইতে ক্যাপিটাল আই চিহ্ন দেওয়া থাকতে পারে। ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন নিশ্চয়ই আমরা এখান থেকে বুঝতে চেষ্টা করব যে এইচ যত বেশি হবে, যত ভালো হবে, তত বেশি পরিমাণে, আমি যদি এই পদার্থটা বা এই লোকটাকেই ধরি, এ তত বেশি পরিমাণে আবিষ্ট হবে, তত বেশি পরিমাণে ইনডিউস হবে, তত ওর কথায় আকৃষ্ট হবে। তো এই আকৃষ্ট হওয়া বা ইনডিউস হওয়া, তাকেই আমরা বলছি ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, এম। তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি যে এই এমটা এইচ এর সমানুপাতিক। এম ইজ প্রপোর্শনাল টু এইচ, এম ইজ প্রপোর্শনাল টু এইচ, অর্থাৎ যত ভালো বক্তা হবে তত ভালো আমার ইনডিউস করতে পারবে। তাহলে আমি যদি ম্যাগনেটিক ইন্টেন্সিটি একটা দিই, অর্থাৎ চৌম্বক প্রাবল্য আমি যদি দিই, বা চৌম্বক প্রাবল্যের মধ্যে যদি আমি কোনো একটি চৌম্বক পদার্থকে রাখি, তবে তার মধ্যে একটি প্রাবল্য তৈরি হয়, তার মধ্যে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তার যে ইন্টেন্সিটি, তাকে বলা হবে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন এম। এই ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন এম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এইচ। এটা এই ইকুয়েশনটায় আমরা আবার পরে আসবো, তবে তার আগে একটু বলি, যদি একটি বহিস্থ চৌম্বক ক্ষেত্র, এই বহিস্থ চৌম্বক ক্ষেত্র এখানে রাখা হয়, তবে সেখানে চৌম্বক ক্ষেত্রের মান হবে B is equals to μ0 into H, কোন একটা বিন্দুতে মান হবে। এখন যদি এখানে একটি লোহার টুকরোকে রাখা হয়, তবে চৌম্বক ক্ষেত্রের মান is greater than μ0 H হবে, not is equals to μ0 H। যখনই কোন একটি পদার্থকে রাখা হবে, তখন আর চৌম্বক ক্ষেত্রের মান μ0 H থাকবে না। নিশ্চয়ই বুঝতে পারছি এইরকম শ্রেণীর যে পদার্থ, তাদের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান বাড়বে, এইরকম পদার্থের ক্ষেত্রেও বাড়বে, কিন্তু এইরকম পদার্থের ক্ষেত্রে কমবে। এই তিন রকম শ্রেণী বিভাগ পদার্থের আমরা পরে আলোচনা করব। তবে তার আগে বুঝে নিই যে শূন্যস্থান থাকলে চৌম্বক ক্ষেত্রের মান হতো μ0 H, যখনই আমরা এখানে চৌম্বক পদার্থ দিলাম তখন আর μ0 H হবে না। তবে এখন মানটা কেমন হবে, এখন মানটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, B is equals to μ0 H plus m, μ0 H plus m ছিল μ0 H। এখন এই H এর জন্য এই পদার্থের মধ্যে আরেকটা ইন্টেন্সিটি m তৈরি হলো, তাহলে মোট ইন্টেন্সিটি হবে H plus m। তো B is equals to হবে μ0 H plus m। এখানে মনে রাখা দরকার B H m এরা কিন্তু সকলে ভেক্টর রাশি, তাহলে B ভেক্টর is equals to μ0 H plus m। এই m টাকেই বলা হবে আমার চৌম্বকন প্রবল্য বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। এমটা তৈরি হচ্ছে কোথা থেকে, H থেকে। H দেওয়ার ফলে ওর মধ্যে যে ইনডিউস হচ্ছে সেটাই হচ্ছে m।
এই এম কে একটু আলাদা রকম ভাবে ডেফিনেশন দেওয়া যেতে পারে। এই ইকুয়েশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 1 নম্বর ইকুয়েশন আমাদের খুব প্রয়োজনে লাগবে। ইকুয়েশনটাকে এক জায়গায় লিখে রাখা যাক, এখানে লিখে রাখা যাক P is equals to mu 0 H plus M। এখন এই ম্যাগনেটাইজেশন, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশনকে আমরা আরেক রকম ভাবে সংজ্ঞায়িত করতে পারি। তোমাদের সংজ্ঞাটাই জানলে হবে, এই সংজ্ঞা কোথা থেকে আসলো সেটা এই মুহূর্তে না জানলেও চলবে। সংজ্ঞাটি হলো যে M is equals to PM by V। পিএমটা কি? পিএমটা হচ্ছে চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এম স্ট্যান্ড ফর এখানে ম্যাগনেটিক, অর্থাৎ চৌম্বক দ্বিমেরু ভ্রামক। চৌম্বক বোঝানোর জন্য এম, তড়িতের ক্ষেত্রে আমরা শুধু পি দিয়েছিলাম, তাই চৌম্বকের ক্ষেত্রে পিএম দেব, অর্থাৎ চৌম্বক দ্বিমেরু ভ্রামক তাকে। আর ভিটা হচ্ছে এখানে আয়তন, চৌম্বক দ্বিমেরু ভ্রামককে ভি দিয়ে ভাগ করা হচ্ছে, তাকেই বলা হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটি চৌম্বক পদার্থ রাখা হয় এবং ওই চৌম্বক পদার্থের মধ্যে কোনো একটি বিন্দু নিলে সেই বিন্দুর চারপাশে যদি একটি একক আয়তন নেওয়া হয়, সেই একক আয়তনে উৎপন্ন চৌম্বক ভ্রামককে বলা হবে চুম্বকন প্রাবল্য বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। তো আমরা এখনো পর্যন্ত কি কি শিখলাম? আমরা এখনো পর্যন্ত যেটা শিখলাম, দুটো জিনিস শিখলাম খুব গুরুত্বপূর্ণ। একটা মিউ আর ইজ ইকুয়ালস টু মিউ বাই মিউ 0, আর একটা জিনিস শিখলাম ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন এম ইজ ইকুয়ালস টু পিএম বাই ভি। আর এই ইকুয়েশনটা খুব গুরুত্বপূর্ণ, বি ইজ ইকুয়ালস টু মিউ 0 এইচ প্লাস এম। চৌম্বক ক্ষেত্রে কোনো পদার্থ রাখার আগে ছিল বি ইজ ইকুয়ালস টু মিউ 0 এইচ, যখনই রেখেছি সঙ্গে সঙ্গে মোট ইন্টেন্সিটি হবে এইচ প্লাস এম। এইচ এর জন্য এই পদার্থতে কিছুটা ইন্টেন্সিটি তৈরি হবে, যাকে বলা হবে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। তাই মোট চৌম্বক ক্ষেত্র হবে বি ইজ ইকুয়ালস টু মিউ 0 এইচ প্লাস এম। এবারে আসি চৌম্বক প্রবণতা বা ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি। রাখবে চৌম্বক প্রবণতা, অর্থাৎ একটি পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে তার চৌম্বকিত হওয়ার প্রবণতাটা কেমন, তাকেই বলা হবে ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি বা চৌম্বক প্রবণতা। দেখো ওই যে একটু আগে বললাম, নিশ্চয়ই এই পদার্থের মধ্যে যে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন এম, সেটি প্রপোর্শনাল টু এইচ হবে। আমরা এই উদাহরণের ক্ষেত্রে বলতে পারি যে যত ভালো ভাষণ দেবে তত ভালো ইনডিউস হবে, যত ভালো ভাষণ দেবে তত ভালো ইনডিউস হবে। তাহলে এম ইজ প্রপোর্শনাল টু এইচ। এক্ষেত্রে সমানুপাতিকে একটি ধ্রুবক দিয়ে রিপ্লেস করতে পারি, এম ইজ ইকুয়ালস টু কাই এম ইনটু এইচ। তোমাদের বইতে এটা কি চিহ্ন দেওয়া থাকতে পারে, নো প্রবলেম। এম ইজ ইকুয়ালস টু কাই এম ইনটু এইচ। এই কাই এম এইচ এ ধ্রুবক, এই ধ্রুবকটাকেই বলা হয় চৌম্বক প্রবণতা। এর মান বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন। তার মানে এটি একটি পদার্থের ধর্ম। যে ধর্মটি ঠিক করে দেবে যে ওই পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে সে কেমন ব্যবহার করবে। ওই যে আমরা বললাম যে আমরা পড়ছি পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে তার ধর্ম কেমন হবে। তো এই কাইএম বা ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি বা চৌম্বক প্রবণতা, এই টার্মটা, এটা হলো পদার্থের এমন একটা ধর্ম যে ঠিক করে দেবে যে চৌম্বক ক্ষেত্রে রাখলে ও কি করবে, ও কি বক্তব্য গ্রহণ করবে, কিংবা পুরোপুরি বক্তব্যের বিরোধিতা করবে, কিংবা অল্প অল্প বক্তব্যকে সমর্থন করবে, কোনটা হবে। তো সেই জিনিসটা হচ্ছে এখানে কাইএম, চৌম্বক প্রবণতা। কাইএম এর মান দেখো, এই কাইএম এর মান যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারি? তাহলে বলতে পারবো যে m ইজ ইকুয়ালস টু 0 ইনটু h, অর্থাৎ 0। তার মানে বহিস্থ চুম্বক ক্ষেত্রে রাখলে তার মধ্যে কোনো রকম ম্যাগনেটাইজেশন ঘটবে না, অর্থাৎ ওই পদার্থের কোনো রকম চৌম্বক ধর্ম দেখা যাবে না। কাইএম এর মান যদি 0 হয়, কাইএম এর মান যদি 0 থেকে বেশি হয় তাহলে কি বলবো? কাইএম এর মান 0 থেকে যদি বেশি হয় তাহলে আমরা বলতে পারি যে h দিলে m পাওয়া যাবে। তার মানে ওই পদার্থটি চৌম্বক ক্ষেত্রে রাখলে সে কি করবে, তার মধ্য দিয়ে আরো বেশি বেশি চৌম্বক বলরেখা প্রবেশ করবে। আর যদি এরকম হয় কাইএম এর মান যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে? কাইএম এর মান যদি ঋণাত্মক হয় তাহলে আমরা বলতে পারবো
যে আমি যে বাইরে চুম্বক ক্ষেত্র দিচ্ছি আর ওই পদার্থদের মধ্যে যে ম্যাগনেটাইজেশন ঘটছে সেটা সম্পূর্ণ বিপরীত হচ্ছে। অর্থাৎ ঠিক এইরকম কেসটা ঘটবে, বক্তব্য দিচ্ছে কোনো একজন রাজনৈতিক নেতা, কিন্তু শ্রোতা ঠিক তার উল্টো বুঝছে বা সেটাকে একেবারেই গ্রহণ করছে না, এরকম। তো এখানে কোনো একটা পদার্থ রাখলে, চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে, তার মধ্য দিয়ে এই বড়রেখাগুলোকে, চৌম্বক বড়রেখাগুলোকে সে আরো বিকর্ষণ করে বাইরের দিকে পাঠিয়ে দেবে, তার মধ্য দিয়ে কম সংখ্যক বড়রেখা যাবে। তাহলে কাইএম এর তিনটে মান হতে পারে। একটা হচ্ছে 0 থেকে 0 হলে তার মধ্যে কোনো রকম চৌম্বক ধর্ম দেখা যাবে না, 0 থেকে বেশি হলে চৌম্বক ধর্ম দেখা যাবে, কম হলেও দেখা যাবে, বেশি হলে চৌম্বক ক্ষেত্রে রাখলে চৌম্বক ক্ষেত্র দ্বারা এটি আকৃষ্ট হবে। কাইএম এর মান যদি ঋণাত্মক হয় তাহলে চৌম্বক ক্ষেত্রে ক্ষীণভাবে ওই চৌম্বক ক্ষেত্রে বিকশিত হবে। এই হচ্ছে ব্যাপার। তো এই তিন ধরনের পদার্থ নিয়ে আমি এর পরে আলোচনা করব। তার আগে আরেকটু জানা উচিত এই কাইএম এর ডেফিনেশনটা আমরা কিভাবে তৈরি করতে পারি। দেখো, যদি H = 1 হয় তাহলে M = হবে কাইএম। এমটা কি? এমটা মনে রাখতে হবে একক আয়তনে উৎপন্ন চৌম্বক ভ্রামক। তাহলে বলতে পারি যে একক চৌম্বক ক্ষেত্রে যদি আমরা প্রয়োগ করি, একক চৌম্বক ক্ষেত্রে রাখা কোনো চৌম্বক পদার্থের মধ্যে প্রতি একক আয়তনে যে চৌম্বক ভ্রামক উৎপন্ন হয় তাকে বলা হবে ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি বা চৌম্বক প্রবণতা। তাহলে M = কাইএমএইচ। এবার আমাদের যে 1 নম্বর সমীকরণ, সেই 1 নম্বর সমীকরণে আমরা এই মানটা বসিয়ে দেব। বসিয়ে দিলে হবে B = μ0H প্লাস M অর্থাৎ কাইএম ইনটু H। তাহলে B = μ0 ইনটু 1 প্লাস কাইএম ইনটু H। তাহলে কি দাঁড়ালো না, H ম্যাগনেটিক ইন্টেন্সিটি সম্পন্ন কোনো চৌম্বক ক্ষেত্রে যদি একটি চৌম্বক পদার্থ রাখা হয়, যে পদার্থটির ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি কাইএম, তাহলে ওই পদার্থের মধ্যে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেই চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে B = μ0 1 প্লাস কাইএম ইনটু H। আবার আমরা এটাও জানি যে এই পদার্থটির চৌম্বক ভেদ্যতা যদি মিউ হয় তবে এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র হবে B = μ ইনটু H। তাহলে আমরা দেখছি একরকম ভাবে দেখলাম যে একটি পদার্থের চৌম্বক ভেদ্যতা মিউ হলে ওই পদার্থটি H ম্যাগনেটিক ইন্টেন্সিটি সম্পন্ন চৌম্বক ক্ষেত্রে রাখলে তার মধ্যে চৌম্বক ক্ষেত্র হয় B = μH। আবার ওই একই চৌম্বক ক্ষেত্রে ওই পদার্থকে রাখলে ওই পদার্থটির যদি ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি কাইএম হয় তবে তার মধ্যে চৌম্বক ক্ষেত্র হয় B = μ0 1 প্লাস কাইএম ইনটু H। নিশ্চয়ই এই দুটি চৌম্বক ক্ষেত্রের মান সমান হবে, যেহেতু চৌম্বক পদার্থটা তো একটাই। এক ক্ষেত্রে একবার আমরা নিচ্ছি তার চৌম্বক ভেদ্যতা দিয়ে প্রকাশ করছি B কে, আরেকবার প্রকাশ করছি তার চৌম্বক প্রবণতা দিয়ে। তাহলে এই দুটো সমীকরণকে যদি আমরা তুলনা করি, আমরা কি বলতে পারি না যে μ = μ0 ইনটু 1 প্লাস কাইএম, μ = μ0 ইনটু 1 প্লাস কাইএম, বা μr = μ বাই μ0, μr = μ বাই μ0 1 প্লাস কাইএম। তাহলে আমরা যে ইকুয়েশনটা পেলাম μr আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা সমান সমান 1 প্লাস কাইএম। ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটির সঙ্গে 1 যোগ করলে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা পাওয়া যায়। এই রিলেশনটাও আমরা প্রমাণ করব বলেছিলাম, তো সেই প্রমাণটা হলো। এবারে আসি বিভিন্ন পদার্থ যে ভাগ, চৌম্বক পদার্থের যে ভাগগুলো, সেই ভাগগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমরা দেখলাম M = কাইএম ইনটু H, যেখানে কাইএম কে বলা হয় হচ্ছে ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি বা চৌম্বক প্রবণতা। তো এই কাইএম এর মান আমি বললাম যে কাইএম এর মান, কাইএম যদি 0 হয় তবে সেটা
কোনো রকম ভাবে চুম্বক পদার্থই নয়। সুতরাং চুম্বক পদার্থের যে ভাগগুলো তার মধ্যে কাইএম শূন্য আসবে না। তো এখানে তিনটে এক্সাম্পল নেওয়া যায়, অ্যালুমিনিয়াম, কপার এবং আয়রন। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কাইএম এর মান হচ্ছে 0.00002, কপারের ক্ষেত্রে কাইএম এর মান নেগেটিভ 0 থেকে সামান্য একটু কম, আর আয়রনের মান লোহার ক্ষেত্রে মোটামুটি কাইএম এর মান 999 এর কাছাকাছি। তো এই তিনটে মান থেকে একটু বিচার করা যাক। দেখো, আয়রনের ক্ষেত্রে কাইএম এর মান খুব বেশি, কাইএম এর মান খুব যদি বেশি হয় তাহলে বাইরের চুম্বক ক্ষেত্র দিলেই সঙ্গে সঙ্গে ওর ভিতরে চুম্বক ক্ষেত্র তৈরি হবে। অর্থাৎ এই পদার্থটি বাইরের চুম্বক ক্ষেত্রে রাখলে, যখনই বহিস্থ চুম্বক ক্ষেত্রে রাখবো সঙ্গে সঙ্গে এই পদার্থটি ভীষণভাবে চুম্বকে পরিণত হবে এবং এই পদার্থের মধ্য দিয়ে এই একটি লোহার টুকরোকে রাখলাম, লোহার টুকরোকে রাখলে কি হবে, যখন বহিস্থ চুম্বক ক্ষেত্রে রাখা হবে তখন এই টুকরোটির মধ্য দিয়ে বেশি বেশি সংখ্যক বড়রেখা এই টুকরোটির মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে আয়রন লোহার মধ্যে রাখলে বেশি বেশি সংখ্যক বড়রেখা ওর মধ্য দিয়ে যাবে। কপারের ক্ষেত্রে কি হচ্ছে, কপারের ক্ষেত্রে কাইএম এর মান ঋণাত্মক, অর্থাৎ এবং কাইএম এর মান 0 থেকে সামান্য একটু কম, অর্থাৎ বহিস্থ চুম্বক ক্ষেত্রে রাখলে এই পদার্থটি খুব ক্ষীণভাবে বিকশিত হবে। মানে এটা যদি একটি আবার কপারের টুকরো হয়, একটা কপারের টুকরো যদি এটি হয় আর একে যদি আমরা বহিস্থ চুম্বক ক্ষেত্রে রাখি, তবে চুম্বক বড়রেখাগুলি চেষ্টা করবে এর মধ্য দিয়ে না গিয়ে এর বাইরে দিয়ে যাওয়ার। অর্থাৎ চুম্বক ক্ষেত্রে এই পদার্থটি ক্ষীণভাবে বিকশিত হবে। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কাইএম এর মান কত? অ্যালুমিনিয়ামের কাইএম এর মান শূন্যের কাছাকাছি, তবে ঋণাত্মক নয়। অর্থাৎ এই জাতীয় পদার্থ যদি চুম্বক ক্ষেত্রে রাখা হয় তবে সেটি ক্ষীণভাবে চুম্বকে পরিণত হবে, ভীষণভাবে চুম্বকে পরিণত হবে না, লোহার মতো হবে না, তবে ক্ষীণভাবে চুম্বকে পরিণত হবে, বিকশিত হবে না। এই তিন ধরনের পদার্থের নাম আছে। এই জাতীয় পদার্থ এদেরকে বলা হবে অয়স্চুম্বক পদার্থ বা ফেরোম্যাগনেটিক। অয়স্চুম্বক বা ফেরোম্যাগনেটিক এই জাতীয় পদার্থ এদেরকে বলা হবে তিরস্চুম্বক পদার্থ বা ডায়াম্যাগনেটিক। আর এই জাতীয় পদার্থ এদেরকে বলা হবে পরাচুম্বক পদার্থ বা প্যারাম্যাগনেটিক। তাহলে অ্যালুমিনিয়াম জাতীয় পদার্থ যার ক্ষেত্রে কাইএম এর মান শূন্যের খুব কাছাকাছি কিন্তু ঋণাত্মক নয়, তাদেরকে বলা হবে প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বক পদার্থ। যে পদার্থ চুম্বক ক্ষেত্রে রাখলে ক্ষীণভাবে বিকশিত হবে, যার ক্ষেত্রে কাইএম এর মান সামান্য ঋণাত্মক, তাদেরকে বলা হবে তিরস্চুম্বক পদার্থ বা ডায়াম্যাগনেটিক। আর যারা চুম্বক ক্ষেত্রে যে সমস্ত পদার্থ রাখলে খুব ভীষণভাবে চুম্বকে পরিণত হবে তাদেরকে বলা হবে অয়স্চুম্বক পদার্থ বা ফেরোম্যাগনেটিক। এই তিন ধরনের চুম্বক পদার্থকে তিন ধরনের ভাগ করা যায়। আর এর বাইরে যারা আছে তারা চুম্বক পদার্থই নয়, তারা কোনো রকম ভাবে চুম্বক ক্ষেত্রে রাখলে তাদের মধ্যে কোনো রকম প্রভাব লক্ষ্য করা যাবে না, সেক্ষেত্রে কাইএম এর মান 0। আরেকটা মান মিউ আর এর মান দিয়েও আমরা এখানে মিউ আর এর মান এই তিনটে পদার্থের ক্ষেত্রে যদি বার করা হয়, তো এক্ষেত্রে আমাদের মিউ আর এর মানটা বার করে দেখা যাক। মিউ আর ইজ ইকুয়ালস টু কি হয় 1 প্লাস কাইএম। সুতরাং আয়রনের ক্ষেত্রে মিউ আর এর মান হচ্ছে 1000 এর কাছাকাছি। এক্ষেত্রে মান হবে কত? এক্ষেত্রে মান হবে 1 এর থেকে যদি এটা বিয়োগ করা হয় তাহলে 1 2 3 4 5 0 4, আর এক্ষেত্রে হবে 1.12342। এই হচ্ছে মিউ আর এর মান। সুতরাং এই মিউ আর এর মান দিয়েও আমরা এই পদার্থকে ভাগ করতে পারি। যদি এরকম হয় যে মিউ আর এর মান ভেরি ভেরি গ্রেটার দেন হয়, তাদেরকে বলবো ফেরোম্যাগনেটিক বা অয়স্চুম্বক পদার্থ। যদি মিউ আর এর মান জাস্ট গ্রেটার দেন 1 হয়, অর্থাৎ 1 এর সামান্য বেশি হয়, তবে সেক্ষেত্রে আমরা তাদেরকে বলবো পরাচুম্বক পদার্থ, প্যারাম্যাগনেটিক। আর যদি মিউ আর এর মান লেস দেন 1 হয়, দেখো 1 এর থেকে কম, 1 এর থেকে যদি কম হয়, কারণ 1 এর থেকে যদি কাইএম তো বিয়োগ হবে, সবসময় 1 এর কম হবে, তো 1 এর যদি কম হয়
তাদেরকে বলা হবে তিরস চুম্বক পদার্থ বা ডায়াম্যাগনেট। তো আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাও। তো পরের ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড গুড বাই।